গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি জহির রায়হানের লেখা 1000 বছর ধরে চতুর্থ এবং শেষ খণ্ড। ওর কথা শেষ না হতেই টুনি জিজ্ঞেস করলো, কেমন কইরা ওর এক পা খোড়া হইল বুয়া? তখন টুনিকে বোঝাতে লেগে গেল আমেনা। ওলা বিবি, বসন্ত বিবি আর যক্ষা বিবি, ওরা ছিল 3 বোন। 3 বোন এক প্রাণ। যেখানে যেত একসঙ্গে যেত ওরা, কাউকে ফেলে কেউ বেরোতো না বাইরে। একদিন যখন খুব সুন্দর করে সেজে গুজে ওরা রাস্তায় হাওয়া খেতে বেরিয়েছিল, তখন হঠাৎ হজরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল ওদের। রঙিন শাড়ি পরে বেরুলে কি হবে, ওদের চিনতে এক মুহূর্তও বিলম্ব হলো না হজরত আলীর। তিনি বুঝতে পারলেন এর একজন কলেরা, একজন বসন্ত আর একজন যক্ষা বিবি। মানুষের সর্বনাশ করে বেড়ায় এরা। আর তহনে এক কাইন্ড কইরা বসলেন তিনি। হপ কইরা ওলা বিবির একখান হাত ধইরা দিলেন জোরে এক আসার। আসার খাইয়া একখানা পা ভাঙ্গা গেল ওলা বিবির। আহা, সব খোদার কুদরত। মকবুল সঙ্গে সঙ্গে বলে উঠল, একখানা পা দিয়া দুনিয়াডারে জ্বালাইয়া খাইতাছে বেডি। 2 পা থাকলে তো দুনিয়াডারে একদিনে শেষ করে ফেলাইতো। হঠাৎ মন্তুর দিকে চোখ পড়তে বুড়ো মকবুল মুহূর্তে রেগে গেল। কিরে নবাবের বেটা, তোর 100 বার কই নাই মাঝি বাড়ি যাইস না, গেলি কেন? গনু মোল্লা বলল, আক্কেল পছন্দ নাই তো। সুরত আলী বলল, বাড়ির কারো যদি এখন কিছু হয় তাইলে কুরাইল মাইরা কল্লা ফালাই দিমু তোর। ফকিরের মা বুড়ি এতক্ষণ চুপ করেছিল। এবার সে বলল, বাপু গেলেই কি হইব আর না গেলেই কি হইব? যার মত আল্লাহ যেই দিন লেখা রাখছে সেই দিন হইব, কেউ আটকাইবার পারবো না। ঠিক কইছেন চাচি, আপনি ঠিক কইছেন। সঙ্গে সঙ্গে ওকে সমর্থন জানালো টুনি। ওর কথা শেষ হতেই হঠাৎ ফাতেমা জানালো, গত রাতে একটা স্বপ্ন দেখেছে সে। দেখেছে একটা খোড়া কুকুর খুঁড়িয়ে খুঁড়িয়ে ওদের গ্রামের দিকে এগিয়ে আসছে। বড় ভালো দেখছো বউ, বড় ভালো দেখছো, ফকিরের মা পরক্ষণে বলল। ওই খোড়া কুত্তা, খোড়া মোরগ আর গরুর সুরত ধইরাই তো আহে ওলা বিবি। এক গ্রাম থাইকা অন্য গ্রামে যায় বলে সমর্থনের জন্য সবার দিকে এক নজর তাকালো সে। মকবুল জানালো, শুধু তাই নয়, মাঝে মাঝে খোড়া কাক, শিয়াল কিংবা খোড়া মানুষের রূপ নিয়েও গ্রাম থেকে গ্রামান্তরে যাতায়াত করেন ওলা বিবি। হ্যাঁ মিয়ারা, বুড়ো মকবুল সবাইকে সাবধান করে দিল। খোড়া কিসুরে বাড়ির ধারের কাছে আইতে দিও না তোমরা। অসেনা কোনো খোড়া মানুষও দেখলেই ওইগুলারে তারায়া খাল পার কইরা দিও। সকলে ঘাড় নেড়ে সায় দিল, হ্যাঁ তাই করবে। রাতে ঘুম হলো না মন্তুর। সারাক্ষণ বিছানায় ছটফট করলো সে। না, একটা বিয়ে ওকে এবার করতেই হবে। এমনই একা জীবন আর কতদিন কাটাবে মন্তু? কিন্তু বিয়ের কথা ভাবতে গেলে ইদানিং টুনি ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতে পারে না সে। শান্তির হাটের সেই রাত্রির পর থেকে টুনি তার সমস্ত অন্তর জুড়ে বসে আছে। গ্রামের কত লোক তাদের বউকে তালাক দেয়, বুড়ো মকবুল কেন তালাক দেয় না টুনিকে? হঠাৎ পরিবানুর পুঁথির কথা মনে পড়ল মন্তুর। সুরত আলী মাঝে মাঝে সুর করে পড়ে ওটা। ঘর নাই বাড়ি নাই দেখিতে জবর, পরিবানুর আশিক লইল তাহারি উপর। কুলাটিয়া গ্রামের এক গৃহস্থের বউ পরিবানু। স্বামীর সঙ্গে মিলমিশ হতো না। অষ্টপ্রহর ঝগড়া বিবাদ লেগে থাকত। ঘর ছেড়ে পুকুর পাড়ে গিয়ে নীরবে বসে থাকত সে। আর সেখান থেকে দেখত একটি রাখাল ছেলেকে। দূরে একটা বট গাছের নিচে বসে এক মনে বাঁশি বাজাত সে। এমনই চোখের দেখায় প্রেম হয়ে গেল। তারপর একদিন সময় বুঝিয়া 2 জনে পালাইয়া গেল চোখে দুলা দিয়া। মন্তুরও তাই মনে হলো, টুনিকে নিয়ে যদি একদিন পালিয়ে যায় সে, দূরে, বহু দূরে, দূরের কোনো গ্রামে কিংবা শহরে। শান্তির হাটে যদি ওকে নিয়ে যায় সে, তাহলে মনোয়ার হাজি নিশ্চয়ই একটা বন্দোবস্ত করে দেবে। সেখানে টুনিকে নিয়ে সংসার পাতবে মন্তু। যে কোনো দোকানে হাজিকে দিয়ে একটা চাকরি জুটিয়ে নেবে সে। এমনই আরও অনেক চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল মন্তু।
সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরুতেই আমেনা জিজ্ঞেস করলো, নন্তু শেখের বাড়ির কোনো খবর জানো? না। ওমা, জানো না? নন্তু শেখের ছেলে করিম শেখ পড়ছে আজ। মন্তু কোনো কথা বলল না। আমেনা বলে চলল, কবিরাজে কিছু কইবার পারল না, তাই ও গনু মোল্লারে ডাইকা নিছে, একটু ঝাড়ফুঁক দিয়া যদি কিছু হয়। মন্তুকে চুপ করে থাকতে দেখে আমেনাও চুপ করে গেল। অবশেষে আরও ৮-১০টি প্রাণহরণ করে তবে গ্রাম থেকে বিদায় নিলেন ওলা বিবি। গ্রামের সবাই মসজিদে সিন্নি পাঠালো, মিলাদ পড়ালো বাড়ি বাড়ি। ওলা বিবি গেলেন, আর দিন কয়েক পরে বৃষ্টি এলো জোরে। আকাশ কালো করে নেমে এলো অবিরাম বর্ষণ। সারা রাত মেঘ গর্জন করল, বাতাস বইল, আর প্রচণ্ড বেগে ঝড় হলো। আগের দিন বিকেলে আকাশে মেঘ দেখে বুড়ো মকবুল তার পুরনো লাঙলটা ঠিক করে নিয়েছে। গরু নেই ওর। রওশন ব্যাপারীর কাছ থেকে এক জোড়া গরু ঠিক করে নেবে। যে কদিন হাল চলবে সে কটা দিনের জন্য ওকে নগদ টাকা দিতে হবে। তাছাড়া গরুর ঘাস বিচালির পয়সাও জুটাতে হবে তাকে। ভোর না হতেই বেরিয়ে পড়ল মাঠে। আবুল, মন্তু, সুরত আলী, রশিদ, বুড়ো মকবুল আর গ্রামের সবাই। পুরুষরা কেউ বাড়ি নেই। পুরো মাঠ জুড়ে হাল পড়েছে। পাথরের মতো শক্ত মাটি বৃষ্টির ছোঁয়া পেয়ে নরম হয়ে গেছে। হট 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 হু। বড় মিয়ার জমিতে লাঙল নামিয়েছে মন্তু আর সুরত। এককালে এই জমিটা সুরত আলীর ছিল। সরেস জমি, প্রায় মন 7 ধান ফলত তখন। ধানের ভারে গাছগুলো সব নুয়ে পড়ে মাটিতে থাকত। নিজ হাতে খেতে লাঙল দিত সুরত, মই দিত, ধান ফেলত খুব সাবধানে। গাছ উঠলে বসে বসে আগাছাগুলো পরিষ্কার করত। ছাই আর গোবর ছড়িয়ে দিয়ে যেত প্রতিটি অঙ্কুরের গোড়ায় গোড়ায়। তারপর খাজনার টাকা জোটাতে না পেরে ওটা বড় মিয়ার কাছে বিক্রি করে দিয়েছে সে। আহা, জমিটার কি অবস্থা করছে দেখছো? লাঙল ঠেলতে ঠেলতে সুরত আলী বলল। জমির লাইগা ও গো 8 পয়সার দরদ নাই। দরদ নাই দেখাই তো জমিনও ফাঁকি দিবার লাগছে। মন্তু সঙ্গে সঙ্গে বলল, গেল বৎসর মোটা 1.5 মণ ধান পাইছে। কোথায় 7 মণ আর কোথায় 1.5 মণ? বুকটা ব্যথায় টনটন করে উঠল সুরত আলীর। রুগ্ন গরু দুইটাকে হট হট করে জোরে তাড়া দিয়ে বলল, জমির খেদমত করণ লাগে, বুঝলাম অন্ত মিয়া, জমির খেদমত করণ লাগে। যত খেদমত করবা তত ধান দিব তোমারে। শেষের কথাগুলো স্পষ্ট করে শোনা যায় না, আপন মনে বিড়বিড় করে সুরত। হঠাৎ কোনোখানে যদি কতগুলো টাকা পেয়ে যেত তাহলে জমিটাকে আবার কিনে নিত সে। তখন 7 মণের জায়গায় 8 মণ ধান বের করত সেই জমি থেকে। আকাশে এখনো অনেক মেঘ, দক্ষিণের বাতাসে উত্তরে ভেসে যাচ্ছে ওরা। যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে নেমে আসতে পারে নিচে। সুরত তখনও চলছে আপন মনে। খোদার ইচ্ছা হইল জমিগুলান আমার থেক্কা কাইরা নিল। খোদার ইচ্ছা হইল জমিগুলা বড় মিয়ারে দিয়া দিল। জমির লাইগা যার একটুও মায়া দয়া নাই তারই দিল খোদা দুনিয়ার সকল জমি। এইটা কেমন তরে ইনসাফ হইল মন্তু মিয়া? ইনসাফ ইনসাফ করো মিয়া, এইটা কেমন তরে ইনসাফ হইল? হের হট হট হু। গরুগুলোর লেজ ধরে জোরে তাড়া দিল সুরত আলী। অদূরে রশিদ তার জমিতে ধান ফেলছে। মিশকালো দেহ বেয়ে চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে ওর। হাঁটার সময় মনে হচ্ছে মুখ থুবড়ে ক্ষেতের মধ্যে পড়ে যাবে সে। ওটাও বড় মিয়ার ক্ষেত। বর্গা নিয়ে চাষ করছে রশিদ। ওর পাশের ক্ষেতে মই জুড়েছে বুড়ো মকবুল। কাজ করার সময় আশেপাশের দুনিয়াকে একেবারে ভুলে যায় সে। কোথায় কি ঘটছে লক্ষ্য করে না। ধান ফেলা শেষ হলে রশিদ ডাকল, ও ভাইজান। মকবুল মুখ না তুলেই জবাব দিল, কি কও না? ধান তো ফালাইয়া দিলাম আল্লাহর নাম নিয়া। দাও দাও, ফালাইয়া দাও। এখন যত তাড়াতাড়ি ফালাইবা তত লাভ। আর লাভের কথা কইও না। গরু জোড়ার সঙ্গে মই জুড়তে জুড়তে রশিদ জবাব দিল, ধান বেশি হইলেই বাকি না হইলেই বাকি, বড় মিয়াকে তো অর্ধেক দিয়া দেওন লাগবো। ওই দিয়া থুইয়া যা থাহে তাই লাভ।
মকবুল সান্ত্বনা দিল ওকে। সুরতালি তখনও আপন মনে বলে চলেছে, পরের জমিতে খাইটটা কোনো আরাম নাই মন্তু মিয়া, পরের জমি। আরে গরুগুলার আবার কি হইল? হালার নবাবের বেটা, হট হট হু। মন্তু ততক্ষণে গান ধরেছে। হঠাৎ গান থামিয়ে গরু জোড়ার লেজ ধরে সজোরে টান দিল মন্তু। ইতি 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 চল। সুরত বলল, গান থামাইলি কেন মন্তু, গাইয়া যা গাইয়া যা। মন্তু বলল, না ভাইজান, গলাটা হুকাইয়া গেছে, গান বাইরয় না। হ হ, দুনিয়াটাই হুকাইয়া গেছে মন্তু মিয়া, তোর গলা হুকায় নাই। জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সুরতালি। আমাগো জামানায় আহা কত গান গাইছি, কত ফুর্তি করছি, কত রংবাজি দেখাইছি, আর অহন দুনিয়াটাই আরেক রকম হইয়া গেছে মন্তু মিয়া। গাজী কালুর দুনিয়া আর নাই, সোনা ভানের দুনিয়া পুইরা ছাই হইয়া গেছে। বলে কর্কশ গলায় সে নিজে একখানা গান ধরল। গান গাইতে গাইতে খুক খুক করে অনেকক্ষণ কাশল সুরত। বা হাত দিয়ে কপালের ঘামটা মুছে নিল। থাম থাম, আর থাম রে নবাবের বেটা, থাম। গরুগুলোকে থামিয়ে তামাক খাওয়ার জন্যে আলোর ধারে এসে বসল সে। বলল, মন্তু মিয়া আহো, তামুক খাইয়া লও। তামাকের গন্ধ পেয়ে মকবুল আর রশিদ ওরাও ক্ষেত ছেড়ে উঠে এলো। জোরে জোরে কয়েকটি টান দিয়ে বুড়ো মকবুলের দিকে হুকোটা বাড়িয়ে দিল সুরত। প্রথমে এক নিঃশ্বাসে কিছুক্ষণ হুকো টানল মকবুল, তারপর এক রাশ ধোয়া ছেড়ে বলল, মন্তু মিয়া, তোমার সঙ্গে জরুরি কথা আছে, আইজ সন্ধ্যাবেলা বাড়ি থাকো। রশিদ আর সুরত একবার হুকোর দিকে তাকালো, কিছু বলল না। ওদের নজর এখন হুকোর দিকে। সন্ধেবেলা বুড়ো মকবুলের কাছ থেকে কথাটা শুনল মন্তু, ওর বিয়ের কথা। মকবুল ঠিক করেছে এবার সত্যি সত্যি একটা বিয়ে করিয়ে দিবে মন্তুকে। চাচা চাচি এতদিন বেঁচে থাকলে নিশ্চয়ই বিয়ে দিয়ে দিতেন। চাচা নেই, মকবুল বেঁচে আছে, বাড়ির মুরব্বি সে। এ ব্যাপারে তার একটা দায়িত্ব রয়েছে। পাত্রী ঠিক করে নিয়েছে মকবুল, মাঝি বাড়ির আম্বিয়া। নন্তু শেখ আর তার ছেলে করিম শেখ কলেরায় মারা যাবার পর থেকে আম্বিয়া একা। বসত বাড়িটা, বাড়ির ওপরের ছোট্ট ক্ষেতটা আর সেই নৌকাটার এখন মালিক সে। ওকে বিয়ে করলে মন্তু অনেকগুলো সম্পত্তি পেয়ে যাবে একসঙ্গে। রশিদ তার ঘরের চালায় খড় দিয়ে ফুটোগুলো মেরামত করছিল। তাকে ডাকলো মকবুল। তোমরা এটার একটা ফয়সালা কইরা ফালাও মিয়া, ওই মাইয়া বেশি দিন থাকবো না, বহু লোকের চোখ পড়ছে। চালার ওপর থেকে রশিদ বলল, মাইয়ার হাঁপানি, শেষে বাড়ির সকলের হাঁপানি হইব। মকবুল সঙ্গে সঙ্গে বলল, আরে একবার বিয়া কইরা সম্পত্তিগুলান হাত কইরা নিক, পরে দেখা যাইব, যদি হাঁপানি হয় তো তালাক দিয়া দিব। মন্তু সহসা কিছু বলল না। সে জানে বিয়ে তাকে করতে হবে। আম্বিয়াকে অনেক ভালো লাগছিল তার। সেদিন যদি বুড়ো মকবুল বলতো তাহলে তখনই রাজি হয়ে যেত সে। আজ ভাবতে গিয়ে অদূরে দাঁড়ানো টুনির দিকে তাকালো মন্তু। বুড়ো মকবুল বলল, অমন সম্বন্ধ আর পাইবি না মন্তু, চিন্তা করার কিছু নাই, মত দিয়া দে, কাইল রাইতে গিয়া ওর চাচা সমীর শেখের সঙ্গে আলাপ কইরা আহি। ফকিরের মা বলল, আপনারা মুরব্বি, আপনারা ঠিক কইরা ফালান। আমেনা বলল, ঠিক কথা কইছ চাচি। মন্তু তখনও ভাবছে। একটা বসত বাড়ি, একটা নৌকো, আর বাড়ির ওপরে একটু করে ক্ষেত। দেখতেও সুন্দরী সে। ৮-৬০ দেহের খাজে খাজে দুরন্ত যৌবন ৮ হাত শাড়ির বাঁধন চিরে ফেটে পড়তে চায়। বুড়ো মকবুল বলল, তাইলে ওই কথাই রইল, কাইল রাইতের বেলা ওর চাচার সঙ্গে আলাপ করি গিয়া। মন্তু চুপ করে রইল। তারপর খুব আস্তে করে বলল, ও আপনারা যেটা ভালো মনে করেন করেন। মুখ তুলে তাকাতে পারল না সে। রসুই ঘরের দাওয়ায় দাঁড়িয়ে টুনি, দাঁত দিয়ে হাতের নখ কাটছে সে। মন্তুর কথা শুনে সহসা শব্দ করে হেসে উঠল সে। বলল, আমাকে মন্তু মিয়ার বিয়ায় কিন্তু বড় দীক্ষা একখানা পালকি আনন লাগবো। ফকিরের মা বলল,
মাইয়া এমন কইরা হাসতাছে যেন ওর বিয়ার কথা হইতাছে। দেখো না কারবার। ওর দিকে একটা তীব্র কটাক্ষ হেনে পর মুহূর্তে সেখান থেকে সরে গেল টুনি। বিয়ের কথা শুনে সুরত আলী আর আবুলও সমর্থন জানালো। গনু মোল্লা বলল, বালা হইছে, মন তো এবার সংসারী হইব। রাতে খাওয়া দাওয়ার পর টুনি মকবুলকে একপাশে ডেকে নিয়ে বলল, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। মকবুল রেগে উঠল। এই রাতের বেলা এখন ঘুমোতে যাবে, এই সময় আবার এমন কি কথা বলতে চায় টুনি? রেগে বলল, কাইল দিনের বেলা কইও। টুনি বলল, না অহনি কন লাগবো। বুড়ো মকবুল অনিচ্ছা সত্ত্বেও বলল, আচ্ছা কও কি কথা। চারপাশে দেখে নিয়ে ধীরে ধীরে কথাটা বলল টুনি। মকবুল বড় বোকা, নইলে এমন সুযোগটা কেন হেলায় হারাচ্ছে সে? একটা বসত বাড়ি, একটা ক্ষেত আর একটা নৌকা, ইচ্ছে করলে ওগুলোর মালিক সেও হতে পারে। সে কেন বিয়ে করে না আম্বিয়াকে? বুড়ো মকবুল অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। ও সম্ভাবনার কথা সে নিজেও ভাবেনি এর আগে। টুনি যা বলল শুধু তাই নয়, আরও লাভ আছে আম্বিয়াকে বিয়ে করায়। সারা দিন একটানা ধান ভানতে পারে সে, খাটতে পারে অসম্ভব। ওকে চুপ করে থাকতে দেখে টুনি আবার বলল, চিন্তা করতাছ কি? চিন্তা করার কিছু নাই। এই মুহূর্তে টুনিকে ওর নিজের চেয়েও অনেক বড় বলে মনে হলো মকবুলের। মনে হলো টুনির কাছে নেহায়ত একটা শিশু সে। একটু পরে চাপা গলায় মকবুল বলল, বড় বউ আর মাই যাবো যদি রাজি না হয়? টুনি বলল, রাজি হইব না কেন, নিশ্চয়ই হইব। মকবুল বলল, ওগো না হয় রাজিকরণ গেল, কিন্তু আম্বিয়া? মকবুলের কণ্ঠস্বরে গভীর অন্তরঙ্গতা। টুনি বলল, চেষ্টা করলে সব হয়, হইব না কেন? এতক্ষণ দাঁড়িয়েছিল ওরা। মকবুল বলল, বহ বউ বহ। টুনি বসল ওর পাশে। দুজনে পাশাপাশি। মকবুলের কাঁধের ওপর একখানা হাত রাখল টুনি। তারপর নীরবে অনেকক্ষণ বসে রইল ওরা। বাড়ির বাচ্চা কাচ্চাদের উঠোনে বসিয়ে কিচ্ছা বলছে ফকিরের মা, চাঁদ সওদাগরের কিচ্ছা। এক মনে হাঁ করে শুনছে সবাই। সালেহা কাঁদছে ওর ঘরে। কাল দুপুরে ওর মুরগিটাকে শিয়ালে নিয়ে গেছে ধরে, সেই শোকে কাঁদছে সে। আমেনা আর ফাতেমা দুজনকে ডেকে এনে সামনে বসিয়ে কথাটা বলল বুড়ো মকবুল। শুনে আমেনা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, এমন কি অভাব আছে আপনার যে ওরে বিয়া করতে চান? ফাতেমা বলল, এই বুড়ো বয়সে মাইনসে কইব কি? টুনি বলল, মাইনসের কথা হইন না কি হইব, মাইনসে তো অনেক কথা কয়। তবু ফাতেমা আর আমেনা ঘোর আপত্তি জানালো। মকবুল অনেক বোঝাতে চেষ্টা করলো ওদের, কিন্তু ওরা রাজি হলো না। অবশেষে মকবুল রেগে গেল, শাসিয়ে বলল, অত কথা বুঝি না, আম্বিয়ারে বিয়ে আমি করমই, তোমরা পছন্দ করো কি না করো। কথাটা চাপা থাকলো না। পরদিন বাড়ির সবাই জেনে গেল ব্যাপারটা। মন্তুর বিয়ে সম্পর্কে আলাপ করতে গিয়ে নিজের বিয়ের কথা বলে এসেছে মকবুল। কথাটা আমেনা আর ফাতেমার কাছ থেকে শুনেছে সবাই। মন্তু রীতিমতো অবাক হলো। সালেহা উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বলল, ইতা কেমন কথা? মাইনসে শুনলে কইব কি? ফকিরের মা বলল, মকবুল মিয়ার এইটা উচিত হয় নাই, যাই কও মিয়া এইটা উচিত হয় নাই। আমেনা আর ফাতেমা দুজনে মিলে গনু মোল্লার কাছে কাদাকাটি করেছে। বলেছে, মানুষ হাসাহাসি করব, আপনি ওনারে বাধা দেন, আপনার কথা উনি শুনবেন। সুরত আর আবুলকে ডেকে ওদের সঙ্গে আলাপ করলো গনু মোল্লা। বলল, বাড়ির বদনাম হইয়া যাইব। শুনে সুরত আলী আর আবুল দুজনে খেপে উঠল। এইসব কি? বুড়ার কি ভীমরতি হয়েছে নাহি? আবুল বলল, বুড়া বয়সে এইসব কি পাগলামি শুরু হয়েছে? কিছু বলল না, শুধু মন্তু। রাতে গনু মোল্লার ঘরে জমায়েত হলো সবাই। রশিদ এলো, আবুল এলো, সুরত আলী, সালেহা, আমেনা, ফাতেমা, ফকিরের মা সবাই এলো। এলো না শুধু মন্তু, টুনি আর যাকে নিয়ে বসা সেই বুড়ো মকবুল। মকবুল তার ঘরের মধ্যে নীরবে বসে রইল। সব কিছু সেও শুনেছে।
গনু মোল্লার ঘরে ওরা কেন জমায়েত হয়েছে সব বুঝতে পেরেছে সে। এর মূলে আমেনা আর ফাতেমা, ওর দুই স্ত্রী, যাদের এতদিন খাইয়েছে পরিয়েছে সে। নিমক হারাম, 1 নম্বরের নিমক হারাম। চাপা আক্রোশে গড়জাতে লাগলো বুড়ো মকবুল। টুনি বলল, ওগো হিংসা হইতাছে, ওরা চায় না আপনি সম্পত্তির মালিক হন। টুনি ঠিক বলেছে, বাড়ির কেউ চায় না ও আম্বিয়াকে বিয়ে করুক। বিয়ে করলে একদিনে অনেকগুলো সম্পত্তির মালিক হয়ে যাবে বুড়ো মকবুল। বাড়ির কেউ সেটা সহ্য করতে পারছে না। এক ছিলিম তামুক সাজিয়ে ওর হাতে তুলে দিল টুনি। বলল, মাথা গরম কইরেন না, এই সময় মাথা ঠান্ডা রাখুন লাগে। গনু মোল্লার ঘরে সবাই জমায়েত হলেও মকবুলকে সেখানে ডেকে আনার জন্যে যেন কেউ সাহস করল না। আবুল বলল সুরতকে যেতে। সুরত বলল ফকিরের মার কথা। ফকিরের মা ভয়ে আতকে উঠে বলল, ওরে বাবা, আমি যাইবার পারবো না। অবশেষে গনু মোল্লাকে আসতে হলো। উঠোন থেকে মকবুলের নাম ধরে ডাকল সে। মকবুল বেরুলো না, বেরিয়ে এলো টুনি। একটু পরে ভেতরে এসে টুনি বলল, আপনারে যাইতে কয়। গনু মোল্লাকে শুনিয়ে শুনিয়ে বুড়ো মকবুল বলল, কেন কেন যাইতে কয়? টুনি বলল, কি কথা আছে। মকবুল বলল, কথা এখানে আইসা কইতে পারে না, আমি যামো কেন? টুনি ওকে শান্ত করল, বলল, মাথা গরম কইরেন না, যান না, ওরা কি কয় শুনেন গিয়া। স্ত্রীর মুখের দিকে পরম নির্ভরতার সঙ্গে তাকালো বুড়ো মকবুল। তারপর ধীরে ধীরে দাঁড়ালো সে। বুড়ো মকবুলকে গনু মোল্লার ঘরে ঢুকতে দেখে নড়ে চড়ে বসলো সবাই। কারো মুখে কথা নাই। টুনি এসে দাঁড়িয়েছে বুড়ো মকবুলের পাশে। গনু মোল্লা তার নামাজের চৌকিটার ওপর বসল। সবাই চুপ, কেউ কিছু বলছে না। কথাটা কি দিয়ে যে শুরু করবে ভেবে উঠতে পারছে না কেউ। টুনি প্রথম কথা বলল, কই আপনারা কিছু কইতাছেন না কেন? কেন ডাকছেন কন না? সুরত আলী নড়ে চড়ে বসল। আমেনা নীরব। ফাতেমা মাটির দিকে তাকিয়ে রয়েছে। গনু মোল্লা বলল, মন্তুর বিয়ার ব্যাপারে কি হইছে? কথাটা বলে মকবুলের দিকে তাকালো সে। বুড়ো মকবুল কোনো জবাব দেবার আগেই টুনি বলল, মন্তু কইছে ও আম্বিয়ারে বিয়া করব না। ওর কথা শুনে পরস্পরের মুখের দিকে তাকালো সবাই। আমেনা ফিসফিসিয়ে বলল, মিছা কথা। ফকিরের মা বলল, কই মন্তু মিয়া কই, তারে ডাহো না। কিন্তু মন্তুকে বাড়িতে খুঁজে পাওয়া গেল না, কোথায় যেন বেরিয়ে গেছে সে। টুনি বলল, লাগবো না ওরে, ও আমারে কইছে বিয়া করব না। আবুল সঙ্গে সঙ্গে বলে উঠল, তাইলে আমি বিয়া করুম আম্বিয়ারে, আমার ঘরে বউ নাই, খানা পিনার অসুবিধা হয়। ওর কথা সম্পূর্ণ না হতেই আমেনা আর ফাতেমা একসঙ্গে বলে উঠল, তোমার একটা বউ দরকার। বুড়ো মকবুল টুনির দিকে তাকালো। টুনি বলল, কেন, ধইরা ধইরা মাইরা কবরে পাঠাইবার লাইগা নাকি? আবুল রেগে উঠল, আমার বউ যদি আমি মারি তোমার তাতে কি? চুপ কর বেয়াদব, হঠাৎ গর্জে উঠল মকবুল। এই জিন্দেগিতে আর তরে বিয়া করামু না আমরা। তিনটা মাইয়ারে তুই কবরে পাঠাইছস, আবার বিয়ার নাম করস, শরমও লাগে না? একটুখানি দম নিয়ে বুড়ো পরক্ষণে বলল, আম্বিয়ারে আমি বিয়া করমু ঠিক করছি, বলে টুনির দিকে তাকালো সে। আমেনা আর ফাতেমা পর মুহূর্তে প্রতিবাদ জানিয়ে বলল, আপনারা শুনছেন শুনছেন আপনারা, ইতা কিতা কইবার লাগছে উনি? যা কইছি ঠিক কইছি, আঙ্গুল তুলে ওদের দুইজনকে শাসালো মকবুল। তোমাকে যদি ভালো না লাগে তোমরা বাড়ি সাইরা চইলা যাও। শুনছেন শুনছেন আপনারা, কি কয় শুনছেন? আমেনা কেঁদে ফেলল। গনু মোল্লা বলল, এইটা ঠিক হইল না মকবুল মিয়া, এইটা কোনো কামের কথা হইল না। এই বুড়া বয়সে আরেকটা বিয়া করলে মানুষ কি কইব? সুরত আলী আর ফকিরের মা বলল, মাইন সে বাড়ির বদনাম করব। আমেনা বলল, মাইয়া বিয়া দিছে, তার শ্বশুর বাড়ির লোকেরা সি সি করব না? কটমট চোখে আমেনার দিকে তাকালো মকবুল। ফাতেমা বলল, বুড়া বয়সে ভূতে পাইছে, নিমক হারাম, বলে হঠাৎ চিৎকার করে উঠল বুড়ো মকবুল। তারপর অকস্মাৎ এক অবাক কাণ্ড ঘটিয়ে বসল সে।
ঘরের মাঝখানে এতগুলো লোকের সামনে হঠাৎ আমেনা আর ফাতেমা দুজনকে একসঙ্গে তালাক দিয়ে দিল সে। রাগে কাঁপতে কাঁপতে বলল, তোরা বাইরে যা আমার বাড়ি থেকে। ঘটনার আকস্মিকতায় সকলে চমকে উঠল। পরক্ষণে একটা আর্তনাদ করে মাটিতে পড়ল আমেনা। ফাতেমা মূর্ছা গেল। ফকিরের মা চিৎকার করে উঠল, আহারে পোড়া কপাইল্লা, এই কি করলি তুই? ওরে পোড়া কপাইল্লা, এই কি করলি? আবুল হঠাৎ বসার পিঁড়িটা হাতে তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারল মকবুলের কপাল লক্ষ্য করে। ঘাস খাইয়া বুড়া হইছ, ঘাস খাইয়া বুড়া হইছ, বেয়াক্কাইল্লা কোনহানের। দু হাতে কপাল চেপে মাটিতে বসে পড়ল মকবুল। আঙুলের ফাঁক দিয়ে ফিনকির মতো রক্ত ঝরছে ওর। কান্না, চিৎকার, গালাগালি আর হা হুতাশে সমস্ত ঘরটা মুহূর্তে নরকের রূপ নিল। মকবুলকে দু হাতে কাছে টেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল টুনি। ফাতেমার মাথায় পানি ঢালতে লাগলো সালেহা। ফকিরের মা আমেনাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কেঁদে ফেলল। উঠোনের এক কোণে দাঁড়িয়ে সব শুনল মন্তু, সব দেখল সে, কিন্তু কাউকে কিছু বলল না। নীরবে পরীর দিঘির দিকে চলে গেল সে। পরদিন বিকেলে খবর পেয়ে আমেনা আর ফাতেমার বাড়ি থেকে লোক এসে নিয়ে গেল ওদের। যাবার সময় করুণ বিলাপে পুরো গ্রামটিকে সচকিত করে গেল। এতদিনের গড়ে তোলা সংসার এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেল। ঘরের পেছনে লাগানো লাউ কুমড়োর মাচাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমেনা। যাবার সময় ফকিরের মাকে কেঁদে কেঁদে বলে গেল, হিরণরে খবরটা দিও না, শুনলে মাইয়া আমার বুক ভাসাইয়া মইরা যাইব। খোদার কসম রইল বুয়া, মাইয়ারে আমার খবরটা দিও না। ফাতেমাকে নেয়ার জন্য ভাই এসেছিল ওর। যাবার সময় বাড়ির সবাইকে শাসিয়ে গেছে ও। বলে গেছে শিকদার বাড়ির লোকগুলোকে এক হাত দেখে নেবে সে। বোনের জন্যে চিন্তা করে না ও। আগামী 3 মাসের মধ্যে এর চেয়ে 10 গুণ ভালো ঘর দেখে ফাতেমার বিয়ে দিয়ে দেবে। মকবুল বিছানায়, মাথায় ওর একটা পট্টি বেঁধে দিয়েছে টুনি। হাড় কাঁপিয়ে জ্বর এসেছে বুড়োর। মাঝে 2-1 বার চোখ মেলে তাকিয়েছিল, এখন নীরবে ঘুমোচ্ছে। টুনি ওর পাশে বসে বাতাস করছে ওকে। রাতে গনুমোল্লা এলো ওর ঘরে। বুড়ো মকবুলের গায়ে মাথায় হাত দিয়ে ওর জ্বর আছে কিনা দেখল। তারপর আস্তে করে বলল, রাগের মাথায় ইতা কিতা করলাম ইয়া? শরীর ভালো হইয়া গেলে ভাবি সাব করে বাড়ি নিয়ে আহো। রাগের মাথায় তালাক দিলে তো আর তালাক হয় না। ওই তালাক হয় নাই তোমার। এক বাটি বার্লি হাতে বিছানার পাশে এসে দাঁড়ালো টুনি। আসতে দেখে গনুমোল্লা চুপ করে গেল। টুনির উপরে আক্রোশ পড়েছে সবার। সবাই বুঝতে পেরেছে এই যেসব কাণ্ড ঘটে গেছে এর জন্যে টুনিই দায়ী। উঠোনে দাঁড়িয়ে অনেকে কথা বলল। ওর নাম ধরে অনেক গালাগাল আর অভিশাপ দিল বাড়ির ছেলেমেয়েরা। টুনি নির্বিকার, একটি কথার জবাব দিল না। দিন কয়েক পরে আম্বিয়ার চাচা সমীর শেখ জানিয়ে দিয়ে গেল বুড়ো মকবুলকে বিয়ে করবে না আম্বিয়া। তাছাড়া খুব শীঘ্রই আম্বিয়ার বিয়ের সম্ভাবনাও নেই। কথাটা শুনল বুড়ো মকবুল। শুনে কোনো ভাবান্তর হলো না। ঘরের কড়িকাঠের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। ইদানিং দিন রাত মকবুলের সেবা শুশ্রূষা করছে টুনি। সারাক্ষণ ও ওর আশেপাশে থাকে। একটু অবকাশ পেয়ে রসুই ঘরে গিয়ে রান্নাবান্নার পাটটা সেরে আসে সে। মরিচ ক্ষেত আর লাউ কুমড়োর গাছগুলোর তদারক করে আসে। মাঝে মাঝে ফকিরের মা আর সালেহার আলাপ শোনে টুনি। মন্তু আর আম্বিয়াকে নিয়ে আলাপ করে ওরা। আজকাল নাকি অনেক রাত পর্যন্ত আম্বিয়াদের বাড়ি থাকে মন্তু। টুনি শুনে, কিছুই বলে না। একদিন বিকেলে মন্তু যখন বাইরে বেরুবে তখন তার সামনে এসে দাঁড়ালো টুনি। বলল, জ্বরটা ওর ভীষণ বাইরা গেছে, কবিরাজের কাছ থেকে একটু ওষুধ আইনা দিবা? ওর মুখের দিকে নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল মন্তু। ভীষণ শুকিয়ে গেছে টুনি। হঠাৎ বয়সটা যেন অনেক বেড়ে গেছে ওর। চোখের নিচে কালি পড়েছে, চুলগুলো শুকনো। মন্তু ইতস্তত করছিল। টুনি আবার বলল, আজকা না হয় মাঝি বাড়ি নাই গেলা,
একটু ওষুধটা না দাও। ওর ঠোঁটের কোণে একটু করে ম্লান হাসি। মন্তু বলল, মাঝি বাড়ি না গেলে তুমি খুশি হও? টুনি পরক্ষণে শুধালো, আমার খুশি দিয়া তুমি কইবা কি? মন্তু কি জবাব দেবে ভেবে পেল না। ওকে চুপ করে থাকতে দেখে টুনি আবার বলল, যাইবা না কে? 100 বার যাইবা। পুরুষ মানুষ তুমি, কতদিন আর একা একা থাকবা? ঘর থেকে বুড়ো মকবুলের ডাক শুনে আর সেখানে দাঁড়ালো না টুনি। পরক্ষণে চলে গেল সে। ও চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ চেয়ে রইল টুনি। তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতে কবিরাজের কাছ থেকে ওষুধ এনে দিয়ে আবার বেরিয়ে পড়ল মন্তু। বর্ষা এগিয়ে আসছে। আম্বিয়া বলেছে নৌকাটা ঠিক করে নেবার জন্য। চাচা সমীর শেখ চেয়েছিল নৌকাটা নিজে বাইবে, কিন্তু আম্বিয়া রাজি হয়নি। মন্তু ছাড়া অন্য কাউকে ওকে হাত দেবার অধিকার দিতে রাজি নয় সে। সমীর শেখ রেগে গালাগাল দিয়েছে ওকে। মন্তু সম্পর্কে কতগুলো অশ্লীল মন্তব্য করে বলেছে, ওর সঙ্গে তোমার মিলামেশা কিন্তু ঠিক হইতাছে না আম্বিয়া। গ্যারামের লোকজনে 5 রকম কথাবার্তা কইতাছে। কোক, তাগো কথায় আমার কিছু আইব যাইব না। নির্লিপ্ত গলায় জবাব দিয়েছে আম্বিয়া। ওর স্পষ্ট উত্তরে প্রথমে একটু হকচকিয়ে গেলেও সঙ্গে সঙ্গে সামলে নিয়েছে সমীর শেখ। বলেছে, তোমার কিছু আহে না আহে, আমাগো আহে। মন্তুরে কিন্তু এই বাড়িতে আইতে নিষেধ কইরা দিও বইলা দিলাম। তবু বারবার মন্তুকে বাড়িতে ডেকেছে আম্বিয়া। ও গেলে সংসারের নানা কথা নিয়ে আলাপ করেছে ওর সঙ্গে। আজও মন্তুর জন্য অপেক্ষা করছিল আম্বিয়া। চুলে তেল দিয়ে সুন্দর করে চুলটা আঁচড়েছে সে, সিধি কেটেছে। পান খেয়ে ঠোঁট জোড়া লাল টুকটুকে করে তুলছে। ও আসতে একখানা পিড়ি এগিয়ে দিল আম্বিয়া। অর্ধেকটা মুখ ঘোমটার আড়ালে ঢাকা। সলজ্জে হাসির ঈষৎ আভাটা চোখে পড়েও যেন পড়তে চায় না। আম্বিয়া বলল, এত দেরি হইল? মন্তু বলল, কবিরাজের কাছে গেছিলাম। কেন গিয়েছিল তা নিয়ে আর প্রশ্ন করে না আম্বিয়া। দূরে নিজ ঘরের দাওয়ায় বসে আর চোখে বারবার এদিকে তাকায় সমীর শেখ, আর বিড়বিড় করে কি যেন সব বলে। রাতে ওখানে খেলো মন্তু। পানটা মুখে পড়ে বাইরে বেরিয়ে এলো সে। বাইরে তখন ইলশে গুড়ি ঝরছে। কদিন পরপর বৃষ্টি হওয়ায় রাস্তার ওপর দিয়ে পানি গড়াচ্ছে এপাশ থেকে ওপাশে। পানির সঙ্গে সঙ্গে ছোট ছোট বেলে আর পুঁটি ছুটোছুটি করছিল এদিকে সেদিকে। অন্ধকারের ভেতর মকু আর ছকু 2 ভাই মাছ ধরছিল বসে বসে। মন্তুকে দেখে বলল, কি মিয়া, এত রাইতে কোন দিক থেক্কা? মাঝি বাড়ি। একটা পুঁটি মাছ ধরে নিয়ে ছকু বলল, সইল্লা যাও কেন মন্তু মিয়া? তামাক খাইয়া যাও। না মিয়া, শরীরটা ভালা নাই। মন্তু যাওয়ার জন্যে পা বাড়াতে মকু বলল, আরে মিয়া যাইবা আর কি, বউ কথা আছে। কি কথা কও, জলদি কও। পায়ের পাতায় ভর দিয়ে মাটিতে বসল মন্তু। নিঝুম রাত, শুধু একটানা জল গড়ানোর শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে 2-1টা ব্যাঙ ডাকছে এখানে ওখানে। আরও 3-4টে পুঁটি মাছ ধরে নিয়ে ছকু আসতে বলল, কি মন্তু মিয়া, তুমি নাহি করিমের বইন আম্বিয়ারে বিয়া করতেছ শুনলাম। বলে অন্ধকারে ঘোত করে হাসল সে। তামাক খেতে খেতে ওর দিকে তাকালো মন্তু, কিছু বলল না। মকু বলল, ভালো মাইয়ার উপর তোমার চোখ পড়ছে মন্তু মিয়া, তোমার পছন্দের তারিফ করন লাগে। অমন মাইয়া এই 2 গ্রামে নাই। আহা, সারা গায়ে যেন জৈবন ঢলঢল করতাছে। কি মন্তু মিয়া, চুপ কইরা রইলা যে? ওকে কোনোইর একটা গুঁতো মারল ছকু। বিয়া শাদি করবার আগে আমাগরে একটু জানাইও, একটু দাওয়াত তাওয়াত কইরো। কর্মু, আগে বিয়া ঠিক হোক তারপর কর্মু। এক লাফে উঠে দাঁড়িয়ে দ্রুত বাড়ির দিকে এগিয়ে গেল সে। দরজার পাশে টুনি দাঁড়িয়ে। অন্ধকারে হঠাৎ চেনা যায় না। মন্তুর পায়ের গতিটা শ্লথ হয়ে এলো। উঠোনে সালেহার ফকিরের মা বসে। মন্তুর সঙ্গে আম্বিয়ার বিয়ে নিয়ে রসালো আলোচনা করছে ওরা। আম্বিয়ার চাচা আজ বলেছে
সামনের শুক্রবার জুমার নামাজের পর গায়ের মাতবরদের কাছে কথাটা তুলবে, সে বিচার চাইবে। এই যে রাতে বিরাতে আম্বিয়ার সঙ্গে মন্তুর এত অন্তরঙ্গ মেলামেশা, এ শুধু সামাজিক অন্যায় নয়, অধর্মও বটে। তাই নিয়ে মসজিদে বিচার বসাবে আম্বিয়ার চাচা। ফকিরের মা বলল, আমি কিন্তু একটা কথা কইয়া দিলাম বউ, এই মাইয়া একেবারে অলক্ষিণা, যেই ঘরে যাইব সব পুরাইয়া ছাই কইরা দিব। সালেহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক কইছো চাচি। কথাটা বলতে গিয়ে আমেনা আর ফাতেমার কথা মনে পড়ে গেছে ওদের। আম্বিয়ার জন্যেই তো ওদের তালাক দিয়েছে বুড়ো মকবুল, নিজেও মরছে মরণ রোগে। উঠোনে এসে এক মুহূর্তের জন্য দাঁড়ালো মন্তু। সালেহা আর ফকিরের মা কথা থামিয়ে তাকালো ওর দিকে। টুনি কিছু বলল না, একটু নড়ল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। মন্তু ওর ঘরে গিয়ে দরজা এঁটে দিল, কাল ভোরে আবার বেরুতে হবে ওকে। অবশেষে বুড়ো মকবুল মারা গেল। ঢলপহর দেখা দেবার অনেক আগে, যখন সারা গ্রাম ঘুমে অচেতন, তখন এ দুনিয়া থেকে বিদায় নিল সে। সারা রাতে কেউ ঘুমোলো না। গনু মোল্লা, আবুল, রশিদ, সালেহা, মন্তু, টুনি সবাই জেগে রইল মাথার পাশে। সন্ধেবেলা ফকিরের মা বলছিল, লক্ষণ বড় ভালা না, তোমরা কেউ ঘুমায়ও না মিয়ারা, জায়গা থাইকো। বহু লোককে হাতের ওপর দিয়ে মরতে দেখেছে ফকিরের মা, তাই রোগীর চেহারা আর তার ভাবভঙ্গি দেখে সে অনেকটা আন্দাজ করতে পারে। সারা রাত প্রলাপ বকেছে বুড়ো মকবুল। কখনো আমেনার নাম ধরে ডেকেছে সে, কখনো ফাতেমার জন্য উতলা হয়ে উঠেছে, আবার কখনো প্রলাপের ঘোরে গরু তাড়িয়েছে। হু হট হট, আরে মরার গরু চলে না কেন, হু হট হট। মাথার কাছে বসে সারাক্ষণ কোরআন শরীফ পড়ল গনু মোল্লা। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো বুড়ো মকবুল। প্রলাপ বন্ধ হলো। একটু পরে মারা গেল সে। ওর বুকের ওপর পড়ে ডুকরে কেঁদে উঠল টুনি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদল সে। তার বিলাপের শব্দ অন্ধকারে কেঁপে কেঁপে দূর পরীর দিঘির পাড়ে মিলিয়ে গেল। বিস্ময় ভরা চোখে টুনির দিকে তাকিয়ে রইল মন্তু। পরদিন দুপুরে বুড়ো মকবুলের মৃতদেহটা যখন কাফনে আবৃত করে খাটিয়ার ওপর তোলা হলো, তখন বুক ফাটা আর্তনাদ করে উঠোনের মাঝখানে ডাঙায় তোলা মাছের মতো তরপাতে লাগলো টুনি। গায়ের ছেলেমেয়েরা নানা সান্ত্বনা দিতে চেষ্টা করলো ওকে। সালেহা, ফকিরের মা, সুরতের বউ, ওরাও অনেক কান্নাকাটি করলো অনেকক্ষণ ধরে। পরীর দিঘির পাড়ে বুড়ো মকবুলকে কবর দিয়ে আসার পর সবার মনে হলো বাড়িটা যেন কেমন শূন্য হয়ে গেছে। একটা থমথমে ভাব নেমে এসেছে গাছের পাতায়, ঘরের চালে, উঠোনে, বাড়ির পেছনে, ছোট্ট পুকুরে আর সবার মনে। একটি লোক দীর্ঘদিন ধরে যে একবারও ঘরের দাওয়ায় বেরোতে পারেনি, বিছানায় পড়েছিল, যার অস্তিত্ব ছিল কি ছিল না সহসা অনুভব করা যেত না, সে লোকটা আজ নেই। কিন্তু তার এই না থাকায় যেন সমস্ত থাকার অস্তিত্বকে অস্বীকার করছে। সারা দুপুর টুনি কাঁদল, সারা বিকেল, সারা সন্ধ্যা। সালেহা অনেক চেষ্টা করলো ওকে কিছু খাওয়াতে, সে খেলো না। ফকিরের মা বলল, কিছু খাও বউ, না খাইলে শরীর খারাপ হইয়া যাইব, কিছু খাও। তবু খেলো না টুনি। মন্তু, সুরত আলী, আবুল, রশিদ, কারো মুখে কোনো কথা নেই। কেউ দাওয়ায়, কেউ উঠোনে, কেউ দোরগোড়ায় বসে। আজ সহসা যেন সমস্ত কথা হারিয়ে ফেলেছে ওরা। মিয়াবাড়ির মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে। মাথায় টুপিটা পরে নিয়ে গামছাটা কাঁধে চিরিয়ে নামাজ পড়তে চলে গেল গনু মোল্লা। সুরত আলী, রশিদ আর আবুলও উঠে দাঁড়ালো। রোজ যে তারা নামাজ পড়ে তা নয়, কিন্তু আজ পড়বে। বুড়ো মকবুলের মৃত্যু হঠাৎ পরকাল সম্পর্কে সচেতন করে তুলেছে ওদের। পুকুর থেকে অজু করে এসে সুরত আলী বলল, কই যাইবা না মন্তু মিয়া? মন্তু ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, চলো।
বলতে গিয়ে গলাটা অস্বাভাবিকভাবে কেঁপে উঠল ওর। দিন তিনেক পর নৌকা নিয়ে বাইরে যাবার জন্য তৈরি হচ্ছিল মন্তু। টুনি ডাকল, শোনো। মন্তু তাকিয়ে দেখল এ কয়দিনে ভীষণ শুকিয়ে গেছে টুনি। চোয়ালের হাড় দুটো বেরিয়ে পড়েছে, চোখের নিচে কালি পড়েছে তার, মুখখানা বিষণ্ণ, মাথায় ছোট একটা ঘোমটা। মন্তু বলল, কি? টুনি চারপাশে তাকিয়ে আস্তে করে বলল, আমার একটা কথা রাখবা? মন্তু বলল, কও। মাটির দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ কি যেন ভাবল টুনি, তারপর আস্তে করে বলল, আমারে একদিন সময় কইরা আমাগো বাড়ি পৌঁছায় দিয়ে আইবা। টুনির চোখ জোড়া পানিতে ছলছল করছে। বুড়ো মকবুলের মৃত্যুর সঙ্গে সঙ্গে এ বাড়ির সাথে সকল সম্পর্ক শেষ হয়ে গেছে টুনির। আর কতদিন এখানে এমনই করে পড়ে থাকবে সে? মন্তু আস্তে আস্তে বলল, ঠিক আছে জামুনে, কোন দিন যাইবা? টুনি মৃদু গলায় বলল, যেই দিন তোমার সুবিধা হয়। বলতে গিয়ে কেঁদে ফেলল সে। মন্তু বিব্রত বোধ করল। কি বলে যে ওকে সান্ত্বনা দেবে ভেবে পেল না সে। টুনি একটু পরে কান্না থামিয়া বলল, বড় ইচ্ছা আসিল তোমার বিয়া দীক্ষা যামো, তোমার হাতে মেহেন্দি পরাইয়া যামো, থাকুন আর গেল না। এ কথার আর উত্তর দিল না মন্তু। গায়ে সবাই জানে সামনের শীতে আম্বিয়াকে বিয়ে করছে ও। টুনিও জানে। কাপড়ের আঁচলে চোখের পানি মুছে টুনি আবার বলল, বিয়ার সময় আমারে নাইও রানবা না? নিস্তেজ গলায় মন্তু পরক্ষণে বলল, আনমু। সহসা ওর চোখের দিকে মুখ তুলে তাকালো টুনি। একটু করে ম্লান হাসিতে ঠোঁট জোড়া কেঁপে উঠল ওর। আস্তে করে বলল, কথা দিলাম মনে থাকে যেন। মন্তু বলল, থাকবো। একে একে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিল টুনি। সবার গলা জড়িয়ে ধরে কিছুক্ষণ ধরে কাঁদল সে। পরীর দিঘির পাড়ের ওপর দিয়ে আসার সময় দূর থেকে বুড়ো মকবুলের কবরটা চোখে পড়ল। শুকনো মাটির সাদা ঢেলাগুলো ঢিপির মতো উঁচু হয়ে আছে। সেদিকে তাকাতে সারা দেহ কাটা দিয়ে ওঠে। কি এক অজানা ভয়ে বুকের ভেতরটা কাঁপতে থাকে যেন। ভাটার স্রোতে নৌকা ভাসিয়ে দিল মন্তু। সেই নৌকো যার মধ্যে চড়িয়ে টুনিকে তার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল সে। দুধারে গ্রাম, মাঝখানে নদী। যত দূর চোখ পড়ে শুধু অথই জলের ঢেউ। বর্ষার পানিতে নদী, নালা, ক্ষেত সব এক হয়ে গেছে। এ সময় ভরা নদী দিয়ে নৌকো চালানোর প্রয়োজন হয় না। ক্ষেতের ধারে গেরস্ত বাড়ির পেছনের ডোবার পাশে দিয়ে নৌকা চালিয়ে নেওয়া যায়। এতে করে পথ অনেক সংক্ষিপ্ত হয়ে আসে। টুনি ছইয়ের মধ্যে চুপচাপ বসে রইল, মাথায় ছোট একখানা ঘোমটা। মন্তু সহসা বলল, বাইরে আইসা বসো না, গায়ে বাতাস লাগব। টুনি পরক্ষণে বলল, আইতাসি। কিন্তু সহসা এলো না সে। বাইরে কাঠের পাটাতনের উপরে ছোট করে বসল সে। সেই নদী আগে যেমনটা ছিল তেমনই আছে। আজ নদীর জলে হাতের পাতা ডুবিয়ে দিয়ে খেলা করল না টুনি। উচ্ছল দৃষ্টি মেলে তাকালো না কোনো দিকে। শুধু বলল, আম্বিয়ারে বিয়ে করলে এই নাওটা তোমার হইয়া যাইব না? মন্তু সংক্ষেপে বলল, হুম। টুনি বলল, বিয়ার পরে এই বাড়িতে থাকবা না আম্বিয়া গো বাড়ি চইলা যাইবা? এ কথার কোনো জবাব দিল না মন্তু। সে শুধু দেখল ঘোমটার ফাঁকে একজোড়া চোখ গভীর আগ্রহে তাকিয়ে রয়েছে ওর দিকে। উত্তর না পেয়ে টুনি আবার বলল, চুপ কইরা রইলা যে? মন্তু হঠাৎ দূরে আঙ্গুল দেখিয়ে বলল, শান্তির হাট। টুনি চমকে তাকালো সেদিকে। ভাটার স্রোতে ঠেলে নৌকাটা ধীরে ধীরে এগিয়ে চলেছে শান্তির হাটের দিকে। সার বাঁধা দোকানগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। সহসা জোরে দাঁড় টানতে লাগলো মন্তু। একটা ঝাঁকুনি দিয়ে দ্রুত এগিয়ে গেল নৌকো। পড়তে গিয়ে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল টুনি। মাথার ওপর থেকে ঘোমটাটা পড়ে যেতে পরক্ষণেই সেটা তুলে নিল আবার। মন্তু এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছে।
গভীরভাবে কি যেন ভাবছে সে। নৌকোটাকে ঘাটের দিকে এগুতে দেখে টুনি বলল, ঘাটে বিড়াইতাছ কেন, নামবা নাকি? মন্তু চুপ করে রইল। টুনি আবার বলল, হাটে কি কোনো কাম আছে? মন্তু মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে হঠাৎ মরিয়া গলায় বলল, মনোয়ার হাজিরে কথা দিছিলাম, ওর ওইখানে এক রাইতের লাইগা নাই ওর থাকুম, চলো যাই। টুনির দেহটা ধরে কে যেন একটা সজোরে নাড়া দিল। মুহূর্তে চোখ জোড়া পাথরের মতো স্থির হয়ে গেল ওর। মন্তুর মুখের দিকে পলকহীন দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল সে। মন্তু আবার বলল, মনোয়ার হাজিরে কইলে ও মোল্লা ডাইক্কা সব ঠিক কইরা দিব। আবেগে গলাটা কাঁপছে ওর। টুনির চোখের কোণে তখন 2 ফোঁটা জল চিকচিক করছে। অত্যন্ত ধীরে ধীরে মাথাটা নাড়ালো সে, আর অতি চাপা স্বরে ফিসফিস করে বলল, না, তা রয় না মিয়া, তা হয় না। বলতে গিয়ে ডুকরে কেঁদে উঠল সে। হাতের বৈঠাটা ছেড়ে দিয়ে বোবা চাউনি মেলে ওর দিকে তাকিয়ে রইল মন্তু। একটা কথাও আর মুখ দিয়ে বেরুলো না ওর। তারপর নদীর স্রোত বয়ে চলল, কখনো ধীরে, কখনো জোরে, কখনো মিষ্টি মধুর ছন্দে। সেদিন হাটবার সওদা করে বাড়ি ফিরছে মন্তু। 2 পয়সার পান, 1 আনার তামাক আর 10 পয়সার বাতাসা। কার্তিকের শেষে অগ্রহায়ণের শুরু। ঘরে ঘরে ধান উঠছে। অনেক রাত পর্যন্ত কারো চোখে ঘুম থাকে না। কাজ আর কাজ। সারাদিন ধান কেটে এনে পালা দিয়ে রাখে, রাতে গরু দিয়ে মারায়, তারপর ঝেড়ে মুছে সব পরিষ্কার করে রাখতে রাখতে রাত অনেক গড়িয়ে পড়ে। হাট থেকে বাড়ি ফিরে এসে মন্তু দেখে উঠোনে আসর জমিয়ে বসে পুঁথি পড়ছে সুরতালির বড় ছেলেটা। মৃত বাবার এই গুণটি অতি সুন্দরভাবে আয়ত্ত করেছে সে। দূর থেকে শুনলে অনেক সময় বোঝাই যায় না, মনে হয় সুরতালে বুঝি বসে বসে পুঁথি পড়ছে। আজ উঠোনে এসে দাঁড়াতে ওদের সবার কথা মনে পড়ল মন্তুর। বুড়ো মকবুল, রশিদ, আবুল, সুরতালি, কেউ নেই। জীবনের হাটে সকল বেচাকেনা শেষ করে দিয়ে একদিন অকস্মাৎ কোথায় যেন হারিয়ে গেছে ওরা। টুনির সঙ্গে দেখা হয়নি অনেক বছর। প্রথম খোঁজ খবর নিত। আজকাল সে সময় হয়ে ওঠে না মন্তুর। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সে। হিরণ আজকাল বুড়ো মকবুলের ঘরে থাকে। বহু আগে প্রথম স্বামী তালাক দিয়েছে ওকে, আবার বিয়ে হয়েছিল। বছর 3-4 ঘর সংসার করার পর সেখান থেকেও তালাক পেয়ে বাড়ি ফিরে এসেছে। তারপর আর বিয়ে হয়নি। এবার ওর একটা ভালো দেখে বিয়ে দেবার চেষ্টা করছে মন্তু। এখন সে বাড়ির কর্তা, সবার বড়। যে কোনো কাজে সবাই এসে পরামর্শ নেয় ওর। উঠোনে এসে দাঁড়াতে ওর হাত থেকে পান, তামাক আর বাতাসাগুলি এগিয়ে নিল আম্বিয়া। তারপর কোলের বাচ্চাটা ওর দিকে বাড়িয়ে ধরে বলল, দুপুর থেকে কাঁদছে, একটু কোলে নাও। কোলে নিয়ে ছেলেকে আদর করল সে। মন্তুকে এগিয়ে আসতে দেখে সবাই পথ ছেড়ে আসরের মাঝখানে বসালো ওকে। এক ছিলিম তামাক সাজিয়ে এনে ওর হাতে দিয়ে গেল আম্বিয়া। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। চাঁদ হেলে পড়ল পশ্চিমে। উঠোনের ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। পরীর দিঘির পারে একটা রাত জাগা পাখির পাখা ঝাপটানোর আওয়াজ শোনা গেল। সুরতালির ছেলেটা তখনও একটানা পুঁথি পড়ে গেল। সুর করে ঢুলে এক মনে পুঁথি পড়ছে সে। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো সেই রাত। গল্পকক্ষতে আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা 1000 বছর ধরে চতুর্থ এবং শেষ খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।